ওই শোন, কি? এমন লেদারামের মতো দাঁড়াই আছিস কেন? আসলে 4 দিন বাদে তো তোমার বিয়ে, তাই ভাবতেছিলাম গায়ে হলুদের দিন কোন গানে ডান্স করবো। রাগি রাগি লুক নিয়ে কাছে আসলো আর প্রতিদিন এমন দুই একটা থাপড়ানি আমার গালে পড়েই। আর আজকে তো সিরিয়াস একটা মোমেন্টে এমন ফালতু কথা বলেছি, থাপড়ানি তো পড়বেই। কেন যে আমি তোর মতো একটা পিচ্চিরে ভালোবাসছিলাম আল্লাহ জানে। আল্লাহকে জানতে হবে কেন? আমি তো জানি কেন ভালোবাসছিলা। ও আচ্ছা, তুই তো আবার মহাজ্ঞানী। ঠিক আছে, বল কেন তোরে ভালোবাসছিলাম। কেন আবার? আর এই সামান্য একটা জিনিস বলতে জ্ঞানী হওয়া লাগে না, বুঝলা? বলতো কেন তোরেই ভালোবাসছিলাম। প্রথমত, তোমার এই হাটটার প্রধান খাদ্য হলো থাপড়ানি। যদি তুমি তোমার থেকে বড় কাউরে ভালোবাসতে, তাহলে তো আর আমার মতো তারে যখন তখন ইচ্ছে মতো থাপড়ানি দিতে পারতে না। তাই এই দিক দিয়ে আমি তোমার জন্য একদম পারফেক্ট। আবার অন্য কারো ওপরে যখন চেইতে থাকো, তখন তো সব ধকল আমার ওপর দিয়ে যায়। আমি বেচারা মুখ ফুটে কিছু কইলেই ঠাস। বড় কাউকে ভালোবাসলে তো আর এমন করতে পারতে না। সেই জন্যই তো আমার মতো পিচ্চিরে ভালোবাসছিলাম। তবে হ্যাঁ, তোমারে ভালোবেসে আমারও একদিক দিয়ে লাভই হয়েছে। তাই হুম। তো কি এমন তোর লাভ হইছে শুনি। এই যেমন বড় বড় কোনো জিনিস চাওয়ার আগেই পাওয়া যায়। বড় বড় জিনিস মানে? আরে বড় বড় জিনিস বোঝো না? বড় বড় জিনিস আবার কি? ওই যে সেদিন দিলে না, আর বলতে পারো না, আমার লজ্জা করে। শয়তান, তোরে তো আমি। আবার উম্মা দিবা, তাই না? চুপ, তোরে ভালোবাসাটাই আমার ভুল হইছে। হুম। একটু পরে নীলার দিকে তাকিয়ে দেখি পাগলিটার দুই চোখে পানি। হ্যাঁ, যার সাথে কথা বললাম সে গল্পের নায়িকা নীলা। আর আমাকে তো সবাই চেনে, আমি তানভীর। এবার গল্পে আসা যাক। ওই কি হয়েছে? তানভীর, তোরে ছাড়া আমি থাকতে পারবো না রে। আমি তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। কিছু একটা কর প্লিজ। আরে আমি তো কিছু একটা করতেই চাই, কিন্তু কিন্তু কি? কিন্তুটা হইল তোমার খাটাস বাপ এমন এক টাইমে তোমার বিয়ে ঠিক করেছে, আমার কাছেও কোনো টাকা পয়সা নাই। পালিয়ে যে যাবো, টাকা পয়সা লাগবে না। আর আমার কাছে যে টাকা আছে, আমি তো ভাবছি সেটা দিয়ে একটা আইফোন কিনবো। তুমি কি বলো? বুদ্ধিটা ভালো না? হুম, খুব ভালো। তুই থাক তোর আইফোন নিয়ে। আমার থেকে তো আইফোনই তোর কাছে বেশি দামি। আর হ্যাঁ, খবরদার আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবি না। আই হেট ইউ। বাই। নীলা, ও নীলা, দাঁড়াও না। আরে কথা আছে তো। কিন্তু কে শুনে কার কথা? গটগট করেই চলে গেল। ওহ, যত রাগ অভিমান মারামারি সব আমার সাথেই। একটু মজা করাও হয় না। আর এমন সময় মজা করাটাও ঠিক না। তবে পাগলিটারে আমি যতটা না ভালোবাসি, তার থেকে ওই আমাকে 100 গুণ বেশি ভালোবাসে। বিয়ের একদিন আগে গায়ে হলুদের রাত্রে নীলাদের বাসায় গিয়ে আমি হাজির। বাহ, অনেক টাকাই তো খরচ করে ফেলেছে। এটাই নীলার বাপের ওপরে প্রতিশোধ নেওয়ার কারেক্ট টাইম। হু হা হা। আর প্রতিশোধটা কী জন্য সেটা একটু পরেই বলতেছি। রাত গভীর হতেই যে যার মতো রুমে চলে গেল। আর এই সুযোগে আমিও চুপি চুপি নীলার রুমের কাছে গেলাম। 10 মিনিট যাবৎ দরজার মধ্যে ঠকঠক করতেছি, কিন্তু দরজা খোলার কোনো নামই নাই। এইদিকে আবার ভয়ও লাগতেছে, যদি কেউ আমাকে দেখে নীলার তো বিয়ে হবেই, সাথে আমিও জেলে যাবো। আবার ঠকঠক করতেছি। ওরে খোদা, এই মেয়ে কি রুমের মধ্যে গলায় দড়ি দিল নাকি? যেই ভাবতেছি চলে যাবো,
তার একটু পরেই দরজাটা খুলে গেল আর তড়িঘড়ি করে রুমের ভেতরে ঢুকলাম। ওই, দরজা খুলতে এত টাইম লাগে? আর একটু যদি লেট হইতো আমি তো ধরা খাইতাম, সাথে তোমারও ওই ছেলের সাথেই বিয়ে হইতো। যার সাথে ইচ্ছা বিয়ে হোক, তুই এখানে কেন আসছিস? বারে, আমার বউকে আমি নিতে আসবো না তো কে নিতে আসবে শুনি? বউ কে? কে তোর বউ? হ্যাঁ, যা ভাগ। ওই নীলা সোনা, এমন করো কেন? আমি তো সেদিন একটু মজা করছিলাম। তানভীর, তোরে ভালোই ভালোই কইতাছি, এখান থেকে যা। এখন আর আমি তোরে ভালোবাসি না। তুমি ভালোবাসো না তো কি হয়েছে, আমি তো বাসি। এবার তো চলো। তুই কে? হ্যাঁ, আমি তোর সাথে কেন যাবো? ঠিক আছে, যাওয়া লাগবে না। এই যে আমি ব্লেড আনছি, মরতে যদি হয় তোমার রুমেই মরবো। তোর যা ইচ্ছে কর। অন্যদিকে ঘুরে, আউচ! আমার এমন আওয়াজ করা শুনে নীলা হকচকিয়ে আমাকে তার দিকে ঘোরালো। ওই পাগল, কি করছিস? কই, কিছু করি নাই তো। তাহলে অমন আ করে উঠলি কেন? তোমার রুমে অনেক মশা বুঝলা, একসাথে 2টা কামড় দিছে। আউ! মারলা কেন? কেন আসছিস আমার রুমে? আই লাভ ইউ। আর আপু, তোমারে ছাড়া আমি বাঁচবো না, চলো না আমার সাথে। তোরে কোনো বিশ্বাস নাই, যা ভাগ। ওই, কানমো কিন্তু। চুপ। চলো না। ঠিক আছে, আর কোনো শয়তানি করবি না তো? হুম। আবার চলো না। ঠিক আছে, চল। আস্তে করে আমি আর নীলা বাসা থেকে বের হয়ে আসলাম। ওই, এখন কোথায় যাবি? ঠিক করছিস কিছু? আরে হ্যাঁ, সব কিছু ঠিক করা আছে। বাহ, তাহলে এখন চল। আপু, তোমাকে আমি একটা সত্যি কথা বলতে চাই। মানে, এতদিন কি তাহলে সব মিথ্যা কথা বলছিস? আরে না, ওইসব না। তাহলে? আমি তোমাকে আরো আগেই পালিয়ে নিয়ে যেতে পারতাম, কিন্তু যাই নাই। কেন? কারণ তোমার ওই খাটাস বাপের ওপরে একটা প্রতিশোধ নেওয়ার বাকি ছিল। কিসের প্রতিশোধ? আরে, আমি একদিন আমার স্বপ্নের আইফোন কিনতে কি সুন্দর নাচতে নাচতে যাচ্ছিলাম, এমন সময় কই থেকে তোমার ওই খাটাস বাপ উড়ে আমার বাইকের সামনে চলে আসলো। কিসের কি লাগছে নাকি লাগেই নাই, হেতে আমার কাছ থেকে 40,000 টাকা জরিমানা নিছে। জরিমানা না দিলে নাকি পুলিশে দেবে। ওনার সাথে আরও কিছু পাবলিক কি সুন্দরভাবে তাল মিলিয়ে আমার মতো একটা বাচ্চার কাছ থেকে এতগুলো টাকা আত্মসাৎ করছে। আমি সেই দিনে প্রতিজ্ঞা করছিলাম, আমার এই 40,000-এর ডাবল টাকা আমি তার লস করব। আর আজকে সেটা তোমার জন্যই পূরণ হলো। থ্যাংক ইউ। আহা, কি ভালো লাগতেছে, একদিক তুমি আর অন্যদিকে প্রতিশোধের আগুনটাও নিভে গেল, তাই না? ওই, এখন আবার মারলে কেন? সেদিন আমার বাবাকে বাইক লাগাই দিছো তাই। ও হ্যালো, ওইটুকুর জন্য 40,000 নিয়েও গেছে, বুঝলা? সেই 40,000-এর জন্য আজকে তো লস লাগাইছো। তাহলে সেদিনের ধাক্কা কি ফাও নাকি? তাই থাপড়ানি দিছি। বাপি অমন, মেয়ে আবার কেমন হবে? এবার চলো। আর যাই বলো, মেলা টাকা লস করাইছি। আবার কিন্তু একটা দিমো। না থাক। তাহলে চুপচাপ চলো।
ওই দাঁড়া। আবার কি? আবার কি মানে? যেমন নড়বড় করে হাঁটতে লাগছিস, 1 কিলোমিটার যাইতে তো 1 মাস লাগাবি। আর হ্যাঁ, আমরা এখন কই যাচ্ছি বলতো? কই আবার? আমাদের বাসায়। কি? তোদের বাসায় মানে? আমাদের বাসায় মানে আমাদের বাসায়। তার মানে তুই অন্য কোথাও যাওয়ার জন্য কোনো জায়গা ঠিক করস নাই? তানভীর, সব সময় এমন দাঁত কালাবি না, বলে দিলাম। হুম। কিসের বাল? হ্যাঁ, প্রথমে ভুল করছিলাম তোরে ভালোবেসে, আবার সেই ভুলটাই দ্বিতীয়বার করলাম তোর সাথে পালিয়ে এসে। দোষ তো আর তোর না, দোষ সব আমার। ধুর বাল। ওই, এত কথা বলো কেন? হ্যাঁ, চারিপাশটা একবার দেখছো? কি সুন্দর রোমান্টিক একটা অবস্থা। আকাশে পূর্ণিমার চাঁদ, হালকা হালকা ঠান্ডা, জ্যোৎস্না, ঝিঝি পোকার ডাক, নির্জন রাস্তা, আর সাথে আমি একটা কিউটুস ছেলে তো আছেই। আর কি চাই তোমার বলো? তুই যদি আর একটু কাছে থাকতি না, ঠাস করে একটা লাগাই দিতাম। হুম, তোমার কাছে থাকলে কপালে তো কিছু থাকে না, যা থাকার সব গালেই থাকে। তানভীর, তোরে কিন্তু আমি। কি করবা? হ্যাঁ, দিবা তো ওই একটা থাপড়া নেই। ছোটবেলায় ভাবতাম গভীর একটা রাতে আকাশে পূর্ণিমার চাঁদ থাকবে, হালকা হালকা ঠান্ডা লাগবে, নির্জন একটা রাস্তায় সুন্দরী একটা মেয়ের হাত ধরে হাঁটবো, সব কিছুই ঠিক আছে। কিন্তু শেষ মুহূর্তে এসে মেয়েটা যে এমন একটা ডাকাত হবে সেটা স্বপ্নেও ভাবিনি। কষ্ট, সবই আমার কপাল। আর একটা যদি কথা বলিস, তাহলে তোর পাছায় লাথি দিয়ে ওই পুকুরের পানিতে ফালাই দিমো, বলে দিলাম। কোথায় যাবি? চুপচাপ চল। পরাজিত রাষ্ট্রের রাজা আমি, কি আর করব? চুপচাপই তো যাইতে হবে। আর একটা কথা মনে রাখবি, কি? যতদিন আমাদের বিয়ে হয়নি ততদিন তুই আমাকে আপু বলবি, আর তুমিও বাদ আপনি করে বলবি। ঠিক আছে, কি আর করার। হাজার হলেও পরাজিত রাষ্ট্রের রাজা আমি, সব হুকুম তো মানতেই হবে। আচ্ছা, লাস্টে একটা কথা বলি। বল। তোমার তো সব কথাই শুনতেছি, বিয়ের আগে শেষবারের মতো একটা পাপ্পি দিবা? ওহ আচ্ছা, আমি একটা কথা বলি। কি? বিয়ের আগে মনে হয় তোর কপালে আরো অনেক থাপড়ানি আছে, এখন থেকেই না সেটা শুরু করে দেই। থাক, লাগবে না কারো পাপ্পি, চলো এখন। এই তো গুড বয়। আর চলো কি? আচ্ছা, কি যে কপালে আছে একমাত্র আল্লাহ জানে। ঝামেলারে মনে হয় দাওয়াত দিয়ে নিয়ে যাইতেছি, আগে তো বাসায় যাই, কপালে কি আছে সেটা পরে দেখা যাবে। বাসার দরজার কাছে গেলাম। এই যে আপু, আপনি একটু ওই সাইটে যাবেন প্লিজ। কেন? না মানে, মা এসে যদি হঠাৎ আমাকে আর আপনাকে এত সাথে দেখে, তাহলে কিছু না বুঝেই খুব বকা দেবে, সাথে আমার কপালে ঝাড়ুর মায়েরও থাকতে পারে। আর যদি আপনি একটু ওই সাইটে থাকেন, তাহলে আমি মাকে সব বুঝিয়ে আপনাকে ভেতরে নিয়ে যাব। ওকে। দরজায় একবার নক করতেই ম্যাজিকের মতো দরজা খুলে মা বেরিয়ে আসলো। আমি মাকে কি বলবো তার আগে মাই আমাকে বলতেছে, কিরে, নীলা কই? মার মুখে এই কথা শুনেই তো আমি হা। ওই হাদারাম, এমন হা করে না থেকে বল, নীলা কই? এই যে আন্টি, আমি এখানে। নীলা, তুই ওখানে কেন? আপনার ওই হাদারামটা আপনার ভয়ে আমাকে এখানে লুকিয়ে রাখছে। আচ্ছা, তোর হাতটা দে। জি আন্টি। কি সুন্দর করে হাতটা ধরে রুমে নিয়ে গেল। নীলা আর মার মধ্যে যে কি চক্কর চলতেছে
মাথার মধ্যে কিছুই ঢুকতেছে না। তানভীর, এদিকে আয়। হুম ওখানে বস। হুম। মা আর নীলা আমার সামনের সোফায় বসে আছে, আর আমি বেচারা তাদের সামনে। নীলা আসতে তো তোদের কোনো অসুবিধে হয়নি? কি যে বলেন না আন্টি, আপনার ছেলের সাথে ছিল, অসুবিধা না হলেও সে তো আছেই অসুবিধে সৃষ্টি করার জন্য। মা আর নীলার ভাবসাব দেখে মনে হচ্ছে দুজন দুজনকে কত জন্ম ধরেই না চেনে। কি রে, কি ভাবছিস? না মানে, তোমাদের দুইজনকে দেখে যা মনে হচ্ছে, তুমি আর নীলা মা মেয়ে, আর আমি পাশের কোনো এক এলাকা থেকে তোমাদের কাছে একটু পানি খাইতে আসছি, আর পানি দেওয়ার নাম করে তোমরা আমারে এমনে বসায় রাখছো। দেখছেন আন্টি, আমি বলছিলাম না, ওই খালি 2 লাইন বেশি বুঝে, মন চায় সব সময় থাপড়ানির উপরে রাখি, তবু যাতে একটু মানুষ হয়। আমি তো এতদিনেও ওরে একটু ঠিক করতে পারি নাই। তুই যখন এসেই পড়েছিস, যেমনিই হোক ওরে একটু মানুষ করিস মা। আপনি অনুমতি দিলে সব পারবো আন্টি। এত আন্টি বলছিস কেন? মা বলবি এখন থেকে। জি মা। বাহ বাহ, খুব ভালো। আসতে না আসতেই সিরিয়ালের পার্ট নেওয়া শুরু হয়ে গেছে। আর মা, তোমাকে বলতেছি, আমি হচ্ছি তোমার আপন ছেলে, বুঝলা? অন্যের ধোকায় পড়ে নিজের ছেলেটাকে বলি দিও না। আমি কেমন সেটা তো তুমি জানোই। আমার মনটা এখনো কোনো নিষ্পাপ শিশু চাইতে কম না। আমি সব জানি বাবা, কারো ধোকায় পড়ে নয়, আমার নিজ ইচ্ছেতেই তোকে নীলার হাতে সঁপে দিচ্ছি। মা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আরে আমি কি করছি? সব কিছু তো তুই ঠিক করছিস বাবা। ঠিক আছে, তোমাদের যা ইচ্ছে। পরে দেখা যাবে বিয়ের সময় আমিই নাই। হি হি হি। ওই কি বললি? কই কিছু না তো। ঠিক আছে, যা এখন ফ্রেশ হয়ে খাবার টেবিলে আয়। আর নীলা, তুই আমার সাথে আয়। ঠিক আছে মা, চলেন। ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে দেখি নীলা আর মা আগে থেকেই বসে আছে। নীলাকে দেখতে যা লাগছে না, কি আর বলবো, পুরাই ঝাক্কাস। ওই এমন হাঁ করে কি দেখতেছিস? খেতে আয়। খেতে খেতে মা বলল, তানভীর শোন, শুনতেছি, বলো। কালকে থেকে নীলা যা বলবে সেটাই হবে এই বাড়িতে। আমি ওকে সব বুঝিয়ে দিব আজকে রাতে। কাম তাইলে সারছে। ওই কি বললি? না কিছু না, তোমার বাড়ি, তোমার টাকা, তুমি যা বলবা তাই হবে। আমি আবার কি বলবো? মনে রাখবি। আমার মনে রাখার কি দরকার? তোমরা তো আছোই, যখন ভুলে যাব মনে করাই দিও। দেখছেন মা, আমি আপনাকে বলছিলাম না, ওই মিষ্টি কথায় ভালো হবার ছেলে না। আমার মুখ দিয়ে তো কথা না, নিম পাতার রস টপ টপ করে পড়ে, তাই আমার কথা কারোর ভালো লাগে না। আর তোমাগো সবার মুখ দিয়ে তো মিষ্টি সুরা টপ টপ করে পড়ে, তাই তোমাগো সব কথাই ভালো। দেখছেন মা, ওই কেমন ঘাড়তারা। নীলা, তুই চুপ কর। কালকে থেকে ওর সব বাদরামি আমরা বের করব। দেখবো নি। ঠিক আছে, খেয়ে দে, রুমে যা। আর নীলা, তুই আমার সাথে চল, আমার পাশের রুমে ঘুমাবি। দুই মহারানী গটগট করে সামনে দিয়ে চলে গেল। এই দুই সিরিয়াল খোরের চক্কর কি, কিছুই তো বুঝতেছি না। আচ্ছা, চক্কর যাই হোক, আজকের মতো ঘুমিয়ে পড়ি, সকাল হলেই সব টের পাওয়া যাবে। এমন সময় কই থেকে নীলা এসে, বিয়ের আগে এটাই শেষ, এরপর থেকে যা পাবি সব থাপড়ানি।
বলেই চলে গেল। এখন তো মানতেই হবে, আমি পোলাটা একটু হলেও কিউট আছে। লোভ সামলাইতে না পাইরা পাপ্পি দেয়া গেল। সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই নীলার ডাক। দরজা খোল। যেমনে ডাকতেছে মনে হয় আমি তাকে বিয়ে করে ফেলছি। আমি তো দরজা ভুলেও খুলবো না। ওই ভালোই ভালোই বলতেছি, দরজা খোল। ওহ, ওই এত সকালে কেউ একটা বাচ্চারে এমনই ডাকে? মাথার সমস্যা হইব না? আচ্ছা, তার মানে তুই দরজা খুলবি না? আপু, এমন সকালে কাউরে ডিস্টার্ব করতে নেই, আর আপনিও এখন গিয়ে ঘুমিয়ে যান। আর কোনো সারা শব্দ নাই, মনে হয় চলে গেছে। যাক বাবা, বাঁচলাম। আর 2 ঘন্টা আরামে ঘুমিয়ে নেই। কম্বলটা টেনে যে আবার ঘুমাতে যাবো এমন সময় আবার দরজায় ঠক ঠক। আপু মনি, আপনাকে তো বললাম আমি এত সকালে ঘুম থেকে উঠি না। তানভীর, 5 মিনিটের মধ্যে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে আয়। 2 ঘন্টার আগে বাহিরেই যাবো না, আর তো রান্নাঘর। যাও ভাগো। ঠিক আছে, খিদে লাগলে কে তোকে খেতে দেয় সেটাই আজকে দেখব। এই যে মা, অন্যের পামে পড়ে যতই আমাকে হুমকি দাও না কেন, এই তানভীর কারো হুমকিতে ভয় পায় না, বুঝলা? এবার যাও, আমি আরও ঘুমাবো। যেই 2 ঘন্টা ঘুমাইতাম সেখানে এখন 4 ঘন্টা ঘুমাবো। 4 ঘন্টা কেন, সারাদিন ঘুমা। খিদে যখন লাগবে এমনি টের পাবি। চল তো নীলা, যে নিজের ভালো নিজেই বুঝে না তারে বুঝিয়ে লাভ নেই। আসছে দলবল নিয়ে হুমকি দিতে। আমি কি কাউকে ভয় পাই নাকি? আবার ঘুমিয়ে গেলাম। কয়েক ঘন্টা পরে অনেক ঘুমাইছি, এখন উঠি। ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে দেখি মা আর নীলা বসে বসে আরামে খাচ্ছে, আর আমার প্লেটটা উপর করে রাখা। শরমে তো খাবারও চাইতে পারতেছি না। দুইজনেই আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। মনকে বোঝাইতেছি, তানভীর, না খেয়ে থাকা লাগলেও ভালো, তবুও এই সিরিয়াল খোরদের কাছে হার মানা যাবে না। কি রে, কি ভাবছিস? যাই ভাবি, মনে করো না যে খাওয়ার জন্য এসে দাঁড়াই আছি। আর তুইও মনে করিস না যে তোর অমন শুকনা মুখ দেখে আমরা তোরে খাইতে দিমো। এই যে আপু, নেহাত আপনি আমাগো বাড়ির মেহমান, তা না হলে? ওই তা না হলে কি? হ্যাঁ, কি করবি তুই? ও নীলা, তুইও না? পেটে টান পড়লে সবাই এমন রেগে থাকে। তুই চুপ। এই সিরিয়ালেই দেশটা খাইলো। দেশের চিন্তা না করে নিজের পেটের চিন্তা কর, যা। আপনারে এত জ্ঞান দিতে হইব না। বাসা থেকে বের হয়ে নিচে আসলাম। খাওয়ার জন্য কি যে কিনবো সেটাই ভাবতেছি, কারণ বাইরে উল্টাপাল্টা খাবার খাইলে পেটের আবার 12টা বাজবে। উল্টাপাল্টা কিছু না নিয়ে তার থেকে বরং কলা আর রুটি নিয়ে নেই। এইগুলা দিয়েই দুপুর পর্যন্ত হয়ে যাবে, রাতেরটা রাতে দেখা যাবে। কলা আর রুটি নিয়ে বাসায় গেলাম। খাবার টেবিলে দেখি মা আর নীলা এখনও বসে আছে। এখনও বসে থাকার মানে হচ্ছে এই দুজন আমাকে দেখে খুব মজা নিতেছে, আর আমিও হার মানার পাত্র না। ওদের সামনে বসে কলা ছিলতেছি আর রুটি খাচ্ছি। আহা, কি টেস্ট! যে এই রুটি বানাইছে না তার হাতে তো জাদু আছে। আর তোমরা তো এতদিন রান্না করেও কিছু শিখতে পারলা না, আর পারবাই বা কেমনে? ভালো কিছু করতে হলে মনটাও ভালো হওয়া দরকার। আমার কাছে থেকে কিছু শিখো শিখো। আমাদের সব কিছুই তো খারাপ। তুই তাহলে প্রতিদিন এমন কলা আর রুটি খেয়ে থাকিস কেমন? মা, এখন এখান থেকে চলেন তো। সকালে এসে লোকটা যেই ছানাগুলো দিয়ে গেল ওইগুলো দিয়ে সন্দেশ বানাতে হবে। সন্দেশ? সন্দেশ। আর হ্যাঁ, খবরদার রান্নাঘরে ঢুকবি না বলে দিলাম।
আমার আর কোনো কাম নাই তো, তাই মেয়েদের রান্নাঘরে ঢুকবো। ঠিক আছে। সন্দেশের কথা শুনতেই তো মুখসহ পুরো শরীরটা কেমন করে উঠল। তবে ওরা যতই লোভ দেখাক না কেন, আমি তো ওদের ফাঁদে পা দিব না। খেয়ে দিয়ে রুমে গেলাম, কম্পিউটারটা অন করে হুদাই কোডিং করতেছি। একটু পর থেকেই সন্দেশ বানানোর সময় যে মিষ্টি ঘ্রাণটা বের হয় সেটা উড়ে উড়ে এসে আমার নাকের মধ্যে ঢুকতেছিল। আর সাথে সাথেই তো আমার সন্দেশ খাওয়ার প্যারাটা উঠে গেছে। কিন্তু এখন তো সন্দেশ খাওয়ার কথা ভুলেও মুখে আনা যাবে না। নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করে চুপচাপ শুয়ে পড়লাম। একটু পরে মা রুমের মধ্যে আসলো। কিরে, সন্দেশ খাবি? না, ওইসব বাজে জিনিস আমি খাই না। ঠিক আছে, রান্নাঘরের দিকে একটু খেয়াল রাখিস। আমি আর নীলা ছাদে যাচ্ছি। আচ্ছা যাও, আর হ্যাঁ, তাড়াতাড়ি এসো। এই তো সুযোগ। এখন রান্নাঘরে গিয়ে ফটাফট কয়েকটা সন্দেশ নিয়ে আসি। দৌড়ে গিয়ে কয়েকটা সন্দেশ নিয়ে আবার দৌড়ে চলে আসলাম। ওরে সন্দেশ রে, তোর কথা শুনলেই পরানটা কেমন ছটফট করতে শুরু করে দেয় রে ভাই। এই বলেই গপ সন্দেশগুলো খেয়ে আবার শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর নীলা এমন একটা ভাব নিয়ে রুমে আসলো, ওরে দেখে মনে হচ্ছে আমি যেন ওর সব সোনার গহনা বিক্রি করে সন্দেশ খাইছি। ওই ওঠ। কেন? সন্দেশ খাইছিস কেন? সন্দেশ খাইছি? তাও আবার আমি? হু হা হা হা। আপু, আপনার মনে হয় কত ভুল হচ্ছে। আপনি মনে হয় কারো ভুল ইনফরমেশন পেয়ে ভুল জায়গাতে আসছেন। ও আচ্ছা, তাই না? হুম। মা, ও মা, মা। এই যে আপু, এমন মামা করার কি আছে? আগে আসুক, তারপর সব বলতেছি। মা। কিরে নীলা, কি হয়েছে? এই যে দেখেন, আপনার গুণধর ছেলে কতগুলো সন্দেশ চুরি করে এনে খাইছে। কইলেই হলো? আমি যে খাইছি কোনো কি প্রমাণ আছে? আমি ঠিক জানতাম তুই এই প্যাচটাই ধরবি, সেই জন্য প্রমাণও রেডি করেই রাখছি। তো দেখি কি প্রমাণ রেডি করে রাখছেন। এই যে দেখ। আর মা, আপনিও দেখেন, বাইরে যাওয়ার সময় রান্নাঘরের সামনের দিকে আমি আমার ফোনের ভিডিওটা অন করে রেখে গিয়েছিলাম, কারণ আমি জানতাম ছোট কেন বিড়াল না, আসলে বড় হনুমানের মতো একটা বিড়াল নিশ্চয়ই সন্দেশ খেতে আসবে। হ্যাঁ, আমিই খাইছি। তো এবার তো আপনারা যান। থাক তুই, চোর একটা। চলেন তো মা, ওই থাক এখানে। অন্যদিকে দেখছেন মা, শয়তানটা এবার একটু হলেও সোজা হবে। বিকেলবেলা ওরে পেটের খিদে, এমনে আর কতক্ষণ থাকবো। বুদ্ধি একটা পাইছি। ওই দুই মহারানীর সাথে এমন ঝগড়া করে পাওয়া যাবে না। ওদের মধ্যে ঢুকে ওদেরকেই শায়েস্তা করতে হবে। বিছানা থেকে উঠে গোসল করে মার রুমে গেলাম। আবার কি মতলব নিয়ে এসেছিস? খিদে লাগছে। মা, বাচ্চাটা যখন নিজের থেকে খুঁজে আসছে, কিছু একটা ব্যবস্থা করেন। কি, এবার তোর বাদরামি কমছে? রান্নাঘরে বাজারের ব্যাগ আছে, গিয়ে নিয়ে আয়। ব্যাগ নিয়ে আসলাম। নীলা, তুই যা যা খাবি এখানে সব লিখ। জি মা। আর এই নে ধর বাজারের লিস্ট, সবগুলো ঠিকঠাক মতো নিয়ে আসবি। আর এই যে আপু, আপনার লেখা হলো? এই নে ধর। বাজারে গিয়ে সব লিস্ট করলাম। প্রথমে যা লেখা ছিল, এই যে পাগল, তুই এমন কেন? হ্যাঁ, কারোর কথা শুনতে ইচ্ছা করে না, তাই না? একটু কথা শুনলে কি হয়? সেই তো বাজারে গেলি,
সকালে উঠলেই তো আর না খেয়ে থাকা লাগতো না। খুব খিদে লাগছে তাই না? তাড়াতাড়ি বাজার করে সাবধানে বাসায় আসবি। আর হ্যাঁ, আসার সময় আমার জন্য চকলেট আর আইসক্রিম আনবি। আর তোর যা মনে হয় সেটাই নিয়ে আসিস। নীলার লেখা কথাগুলো পড়ে নিজেকে অনেক সুখী মনে হচ্ছে, কারণ পৃথিবীতে মা আর নীলাই এমন দুই নারী যারা আমাকে নিজের জীবনেও চাইতে বেশি ভালোবাসে। আর আমিও। সব কিছুই ঠিকঠাক মতো নেওয়া শেষ। এবার বাড়িতে গিয়ে দেখি ওই দুই মহারানী কি করছে। বাজারে ব্যাগটা নিয়ে যেই না রুমে ঢুকছি, অমনি নীলা কই থেকে এসে সোমেরে বাজারে ব্যাগটা নিয়ে গেল। দেখি দেখি সব কিছু ঠিকঠাক মতো নিছিস তো? এটা বলেই ব্যাগের ভেতরে হাত দিয়ে ডিমের পোটলাটা বের করলো। আর পোটলা খুলে একটা একটা করে ডিম বের করে নিচে রাখতে লাগলো। ওই, এটা কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছিস। তাই বলে সব ডিমগুলো এমনে বের করবেন? করব। মা, ও মা। আচ্ছা, এমন মামা করে চিল্লানোর কি আছে? আগে মা আসুক, তারপর তোরে মজা দেখাচ্ছি। মা। আরে বাবা, আসতেছি তো, এমন ডাকতেছিস কেন? কেন ডাকতেছি সেটা এক্ষুনি টের পাবেন। তার আগে এখানে বস, ডিমগুলো দেখুন। ডিমের মধ্যে আবার কি হয়েছে? ডিমের মধ্যে কিছুই নাই। ডিমের সাইজগুলো একবার দেখছেন? কোয়েল পাখির ডিমগুলো এর চাইতে সাইজ বড় হয়। ও মা, তাই তো। ওই ডিমগুলো কেনার সময় কি তোর চোখে পাওয়ারওয়ালা চশমা লাগানো ছিল? হ্যাঁ, এইটুকু ডিমও বড় বড় দেখছিস। আমি বলছিলাম না মা, ওরে দিয়ে কিচ্ছু হবে না। ঠিক বলেছিস রে মা, একটাই ছেলে আমার, তাও আবার অকর্মার ঢেকি। তোমাদের ভাবসাব দেখে যা মনে হচ্ছে ডিমগুলো মুরগি পারে নাই। বাজার থেকে ডিমগুলো আমি পেড়ে আনছি। ঠিক আছে, মুরগি না হয় ছোট ছোট ডিম দিছে, তাই দোকানদারও তোরে ছোট ডিমগুলোই দিছে। দাঁড়া, সবজিগুলো বের করি, দেখি সেগুলোর কি অবস্থা। ছি 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 ছি, এইসব কি? হ্যাঁ, গরু ছাগলও এমন সবজি খায় না। পটল, বেগুন, করলা একটারও কোনো সাইজ আছে? আচ্ছা, লোকে যেইগুলো বাজারে ফেলে দেয় ওই সব কি তুই কুড়িয়ে আনছিস নাকি? মা, এবার কিন্তু সব বেশি বেশি হয়ে যাচ্ছে। উনি যখন এতই পারে, তাহলে কালকে থেকে ওনাকে বাজারে যাইতে বলো। কেন আমাকে বাজারে যেতে হবে কেন? তুই কি কিছু শিখবি না? সারা জীবন কি এমন হনুমানের মতো বসে বসে খাবি? এবার থেকে তোর সাথে বাজারে আমিও যাব। আমার দেখে দেখে সব শিখবি। আসছে চাষি, আর আপনি গেলে অবশ্য ভালোই হইব, কারণ সব দোকানদার আপনার রূপ দেখেই ভালো ভালো টাটকা জিনিস দিব। মা, ওরে কিন্তু এবার আমি থাপড়ানি দিব বলে দিলাম। ও হয়েছে, এবার তোরা থাম। তানভীর, যা তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। আর নীলা, তুই আমার সাথে রান্নাঘরে আয়। যতই ভাব দেখান না কেন, স্থান তো ওই রান্নাঘর। আর তুই কি? হ্যাঁ, আহারে, আবার শুরু করলি? তানভীর, চুপচাপ রুমে যা বলতেছি। এই মা আর নীলার চক্করটা কিছুতেই বুঝতে পারছি না। নীলাকে পালিয়ে নিয়ে আসলাম বিয়ে করার জন্য, আর এনে তো যেমন ফেঁসে গেছি, বিয়ে করবো কি? এদিকে নীলা আর মায়ের ভাব দেখে যা মনে হচ্ছে ওরাই আপন আর আমিই পর। আর নীলার বাপ মাই বা কেমন? বিয়ের একদিন আগের রাত্রে মেয়ে একটা অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। কয়েকটু খোঁজাখুঁজি করবে, থানা পুলিশ করবে, তা না, তাদের কোনো গুরুত্বই নাই, যেন কিছুই হয়নি। তবে আমার যা মনে হচ্ছে এই সব কিছুর মধ্যে
নিশ্চয় কোনো না কোনো চক্কর তো আছেই, কিন্তু কী সেই চক্কর? ধুর, যাদের মেয়ে তাদেরই কোনো খোঁজ খবর নাই। আমি কেন চক্কর টক্করের মধ্যে পড়ে মাথাটা নষ্ট করব? আর না খোঁজাখুঁজি করলেই তো আমারই ভালো। বেশি দৌড়াদৌড়ি করতে হবে না, আর সময় আসলেই ঘটনা কাহিনী সব বোঝা যাইব। এখন যাই, ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে উকি মারতেছি। মা আর নীলা যা বলাবলি করতেছিল সেসব শুনতেছিলাম। নীলা, তুই আসার পর থেকে না বাড়িটা কেমন পরিপাটি হয়ে গেছে, আর শয়তানটাও লাইনে আসছে। আগে তো আমার একটা কথাও শুনতো না, না পারতাম একলা বাড়ি সামলাতে, আর না পারতাম ওকে সামলাতে। বকাঝকাও করতে পারি না। বকা না দিয়ে তো এমন বাদর তৈরি করেছেন, ওরে শুধু বকা না, ঝাড়ু দিয়ে পেটানো দরকার। ঠিক বলছিস। মাঝে মাঝে আমারও মনে হয় যে বাদরটাকে ঝাড়ু পেটা করি, কিন্তু আমি পারি না, জানিস। আর কোনোদিন আমি সেটা পারবও না। কেন? কারণ, আচ্ছা তোকে কিছু ঘটনা বলি। হুম। তোর আঙ্কেল যখন মারা যায় তখন তানভীরের বয়স মাত্র 1 বছর। ও সেই ছোট থেকে অনেক দুষ্টু। এমন কেউ নেই যার কোলেও চড়েনি। বাসায় কোনো ফকির আসলেও লাফ দিয়ে গিয়ে তার কোলে চড়ত। তোর আঙ্কেল বিদেশ যাওয়ার পরে ওর দুষ্টুমিগুলো আর ওই আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি যখন মন খারাপ করে শুয়ে থাকতাম, লাফ দিয়ে খাটে উঠতো আর আমার গাল ধরে টানতো। আমি এখনো ভেবে পাই না যে এই ছেলে তখন ঠিকমতো কথা বলতে পারতো না, সে কি না এসে আমার মন ভালো করে দিত। সেই তখন থেকে এখন অবধি যখনই আমার মন খারাপ হয়, তখনই ও এসে কোনো না কোনো বাহানা দিয়ে আমার মন ভালো করে। কিন্তু আমি মা হয়েও কখনো ওকে মন খারাপ করে থাকতে বা কাঁদতে দেখিনি। সবসময় দুষ্টুমি করে ঠিক আছে। কিন্তু আমি এইটুকু জানি যে পাগলটা কখনো বউকে কোনো কষ্ট দেয় না। ওকে ঘিরে আমার বেঁচে থাকা, জানিস। ওই আমার সব। আর তুই হচ্ছিস আমার একমাত্র বাদর ছেলের বউ, যেই বাদরকে একমাত্র তুই ঠিক করতে পারবি। মা, তানভীর আর আপনি না সত্যি অনেক ভালো। আর আপনার পাগলটাকে আমিও আমার নিজের চাইতে বেশি ভালোবাসি। আমি রান্নাঘরে ঢুকলাম। কি রান্না করতেছ? হ্যাঁ, কোনো গন্ধই নাই। তানভীর, কোনো দুষ্টামি করবি না বলে দিলাম। রান্নাঘরে আসছিস, চুপচাপ ওই সাইডে গিয়ে বসে থাক। আমি বসবো না। কি করবা? এই যে এটা দেখছিস, এটা দিয়ে তোরে পিটামো। আমি তো ভয়ে মরে যাচ্ছি। ওরে নীলা রে, তুই একটু ধৈর্য ধরে থাক মা। ওরে বললে তো কোনো লাভ নেই। ঠিক আছে। তুই এখানে কেন আসছিস? তোমার কাছে ওরে নিয়ে একটা কমপ্লেন আছে। ঠিক আছে, এখন রান্না করতেছি, পরে শুনবনি। এখন যা। আচ্ছা, তাহলে আমিও পরে যাবনি। ও বল, কি কমপ্লেন? কালকে ওরে পালিয়ে নিয়ে আসার সময় ওই আমাকে ভয় দেখিয়ে বলেছে ওরে নাকি বিয়ের আগ পর্যন্ত তুমি করে বলা যাবে না, আর আপুও বলতে হবে। কিন্তু এখন থেকে আমি আর ওরে ওইসব বলতে পারবো না। তুমি সেটা ওরে বলে দাও। ঠিক আছে, বলে দিবনি, এবার যা। না, এখনই বলতে হবে। মা আমার ওর কথায় রাজি হয়ে যা, তা না হলে ও আমাকে পাগল করে দিবে। ঠিক আছে, মা যখন বলছে তোর যা খুশি তাই বলিস। এবার তো যা। যাব, তবে আরেকটা কথা আছে। কি? নীলাকে একটু বাইরে আসতে বলো, ওর সাথে আমার একটা কথা আছে। ওই কি বললি? 1 মিনিট দাঁড়াও। কেন? চুপচাপ দাঁড়াও বলছি। হুম। এই ধরো তোমার চকলেট। আর হ্যাঁ, ভালো করে দেখে নাও, প্যাকেটগুলোর রং তো আবার ভিন্ন ভিন্ন। আইসক্রিম আনি নাই, কারণ বাজার থেকে বাসায় আনতে আনতে ওইসব আর আইসক্রিম থাকবে না, হালুয়া হয়ে যাবে। হুম,
কথা শেষ হয়েছে তোর? হ্যাঁ, তবে আরেকটা কথা আছে। কি? চোখ বন্ধ করো। ওকে। নীলা চোখ বন্ধ করতেই ফট করেই একটা কিস দিয়েই আমার রুমে দৌড়, আর রুমে গিয়েই দরজা লাগিয়ে দিলাম। যাক বাবা, বাঁচলাম। ঘন্টাখানেক পরে মা ডাকতেছে। তানভীর, খেতে আয়। খাওয়ার কথা শুনতেই লাফ দিয়ে উঠে খাবার টেবিলে গেলাম। নীলা কেমন রাগি রাগি লুক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওর দিকে বেশি না তাকিয়ে খেতে লাগলাম, কারণ সারাদিন পেটে ভাত পড়ে নাই, আর আমরা বাঙালিদের ভাতই সব। মা আর নীলা খাওয়া শেষ করে গিয়ে টিভি দেখতেছে, আর এইদিকে আমি খাচ্ছি। একটু পরে আমারও খাওয়া শেষ। মা আর নীলার কাছে গিয়ে দেখি, আমি জানতাম, আমি ঠিকই জানতাম, মেয়ে মানুষ মানেই সিরিয়াল খোর। কি যে মধু আছে তোমরাই ভালো জানো। সেই ক্লাস 1-এ থাকতে একটা নাটক শুরু হয়েছিল, আজ আমার বিয়ে হতে চলল। তবুও নাকি সেই নাটকের নায়ক নায়িকা এখনও এক হতে পারে নাই, আর তাদের মিল দেখার জন্য তোমরা গাধীরা হা করে বসে থাকো। কি বুদ্ধি তোমাদের! রিমোটটা টেবিল থেকে নিলাম। তানভীর, চ্যানেল পাল্টাবি না বলে দিলাম। পাল্টাবি না কইলেই হলো। ওয়াও, কুম্ফু পান্ডা মুভি দিছে, আজকে তো সারা রাত দেখমো। মা আর নীলার মধ্যে গিয়ে বসলাম। দুইজনেই তো আমার ওপরে হ্যাব্বি রেগে আছে। তাদের স্বাদের সিরিয়াল দেখতে দেই নাই, তবে আমি থাকলে কোনো সিরিয়াল চলতো না। মা, একটু ওইদিকে সরে যাও তো, আমি তোমার কোলে মাথা দিয়ে দেখব। মার কোলে মাথা দিয়ে মুভি দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গিয়েছি মনেই নাই। হঠাৎ চোখ খুলে দেখি টিভি অফ। মা সোফায় হেলান দিয়ে শুয়ে আছে, আমি মার কোলে, আর নীলা আমার পেটের ওপর মাথা দিয়ে শুয়ে আছে। মনে মনে ভাবতেছি, পৃথিবীর সব মা ছেলে এবং ছেলের বউ যদি আমাদের মতো হতো, তাহলে আর কোনো সংসারে অশান্তি হতো না। সবাই কি সুন্দর করে ঘুমাইতেছে, আর এর মধ্যেই আমার সেই হিসি চাপছে। না করলে হবেই না, আর আমি উঠবো মানেই সবার ঘুম ভেঙে যাবে। কি যে করব! আস্তে করে উঠে হিসি করতে দৌড়। হিসি করে এসে দেখি সবাই অমন হয়ে আছে। এমন সময় মাথায় একটা দুষ্টু বুদ্ধি চাপলো। নীলাকে আস্তে আস্তে টেনে মার কোলে রাখলাম, আর আমি নীলার উরুর উপরে মাথা দিয়ে শুয়ে পড়লাম। আহ, কি শান্তি! আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।